বিএনপি কাউকে শত্রু মনে করে না, বিএনপিকে অনেকেই শত্রু মনে করে। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপির অবস্থান বেশ ধোঁয়াশাময় এবং ধোঁয়াশাপূর্ণ, যেটা আমরা কখনোই প্রত্যাশা করিনি এবং জনগণও এটা এক্সপেক্ট করেনি ফ্রম বিএনপি এন্ড বিএনপি গভর্নমেন্ট। আমাদের বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার যে আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি এবং বিএনপি সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। তারা কি চায়? যে বনে বাঘ নাই সে বনে বিড়ালি বাঘ। তো বিড়াল বাঘ হওয়ার তো কোনো কারণ নাই। সেখানে আপনারা আসেন না, কার কতটুক মানে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, আমরা প্রমাণ করি, প্রুভ করি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে কথা বলেছেন যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের যে প্রশ্ন করা হয়েছে সেখানে তিনি বলেছেন নিয়ম মেনে অংশগ্রহণ করতে পারলে কোনো বাধা নেই। একটি প্রাচীন দলকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার পর এখন আসলে নানা ফাঁকফোকরে আবার জনপ্রতিনিধিত্বর যেই জায়গা সেই জায়গাতে ফিরিয়ে আনার যে কৌশল সেটি আসলে কেমন হলো, আপনার মতামত জানাবেন। আওয়ামী লীগের জীবদ্দশায় মানে আমি বলছি যখন ক্ষমতায় ছিল রাষ্ট্রের, তখন জামাতকে ব্যান করেছিল। জি, জামাতকে ব্যান করেছিল। জামাতের সঙ্গে অনেক রকম তাদের অনেক সমস্যা হয়েছিল, তাতে কিন্তু জামাতের নির্বাচন আটকে থাকে নাই। জামাত তার নিজের নেম প্লেট বাদ দিয়ে অন্য ঘরে ইলেকশন করেছে, স্থানীয় সরকারি ইলেকশন করেছে, আর জামাতকে ব্যানও করা যায় নাই প্রকৃতপক্ষে। জি, এই নির্বাচন তার সবচেয়ে বড় প্রমাণ। জি, তো আওয়ামী লীগ একটা দল, অনেক অনেক দিনের পুরানো একটা সংগঠন। আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগের শাস্তি আমি চাই। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষ হত্যার আমি বিচার চাই। লাইক আপনার মিরপুরের মেয়েটা আমাদের রামিসা, তার বিচারটা যেভাবে হলো, আমরা বিচার চাই, এরকম বিচার চাই যত তড়িৎ হয় আমাদের। দেখেন, আওয়ামী লীগের সভানেত্রীর বিচার হয়েছে, আমরা কিছু বলিনি, বিচার হয়েছে। হ্যাঁ, আমি ওই দিন একটা কথা বলেছি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া আরেকটু উচিত ছিল। যাই হোক, বিচার হয়েছে, তো বিচার আরও চলমান। সেইখানে একদম ইলেকশন কখনোই করতে পারবে না, একদম ব্যান হয়ে থাকবে, আমার মনে হয় যে এটা অতিরিক্ত বাড়াবাড়ির দিকে চলে যায়। কারণ একটা দল তার দলটাকে কাজ করতে দেওয়ার, তো দলের মধ্যে সব মানুষ খারাপ আমি এটা মনে করি না। সব মানুষ খারাপ হয় না। পৃথিবীটা টিকে আছে, কিছু সংখ্যক মানুষ এখনো ভালো আছে দেখে বাংলাদেশ টিকে আছে, কিছু সংখ্যক মানুষ পৃথিবীতে ভালো আছে দেখে পৃথিবীটা টিকে আছে। কিন্তু এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সে তারপরে তো এক ধরনের এটা তো কার্যক্রম নিষিদ্ধ, আপনি যেটা বলছেন সেটারও তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড পদক্ষেপ হতে পারে কার্যক্রম আবার ফিরিয়ে দেওয়ার। এটা একটা পদক্ষেপ হতে পারে। প্রথমে প্রাইমারি একটু সুযোগ দিয়ে, তারপরে সেকেন্ডারি সুযোগ দিয়ে, তারপরে বিএনপি কাউকেই শত্রু মনে করে না, বিএনপিকে অনেকেই শত্রু মনে করে। ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান, একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারপর এখন আসলে যদি দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে স্থানীয় নির্বাচনে সব নিয়মকানুন মেনে অংশগ্রহণ তারা করতে পারবেন, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একই সাথে যেটা আসলে নিরুফা চৌধুরী মনি বললেন যে শিথিল করা হতে পারে, তার এই মন্তব্যে আপনি কিছু বলতে চান? আসলে দেখেন, আওয়ামী লীগের প্রশ্নে বিএনপির অবস্থান বেশ ধোঁয়াশাময় এবং ধোঁয়াশাপূর্ণ, যেটা আমরা কখনোই প্রত্যাশা করিনি এবং জনগণও এটা এক্সপেক্ট করেনি ফ্রম বিএনপি এন্ড বিএনপি গভর্নমেন্ট। আমাদের বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার যে আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি এবং বিএনপি সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। তারা কি চায়? যেমন ধরেন, বিএনপির সিনিয়র এক নেতা বললেন যে আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই, আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কাউকে মানে রাজনীতির ময়দানের বাইরে রাখতে চাই না, আমরা সবাইকে নিয়ে করতে চাই। আরেক দিক দিয়ে আরেক নেতা দাঁড়িয়ে বললেন যে আমরা যারা নিষিদ্ধ রাজনৈতিকভাবে তাদেরকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই না, সুযোগও নেই। এই যে একটা স্ববিরোধী বিএনপির মধ্যে অবস্থান, এটা নিয়ে কিন্তু জনমনে নানা সন্দেহ, সংশয় ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা কি চান? আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বা করতে দেওয়া দরকার, তাহলে আপনি তার মিটিং মিছিলে বাধা দিচ্ছেন কেন? তাহলে ওপেন করে দেন। আপনারা একবারে ক্লিয়ার কাট বলেন যে আমরা নির্বাহী আদেশে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছি, এটা আসলে সঠিক হয় নাই, আমরা এটা প্রত্যাহার করলাম, আওয়ামী লীগ ওপেন কার্যক্রম করুক। আপনাদের ক্লিয়ার করতে হবে। সেকেন্ড, যদি মনে করে থাকেন যে না, এটার কোনো সুযোগ নেই, যেহেতু তারা পলাতক, অলরেডি তাদের উপরে ইনজাংশন দেওয়া হয়েছে, সুতরাং এখানে ফুল স্টপ মারতে হবে, কিন্তু আপনারা সেটা করছেন না। আপনারা একদিকে বলছেন যে তারা আসুক, রাজনীতির মাঠে রাজনীতি করুক, নির্বাচনে অংশগ্রহণ করুক, আরেক দিক দিয়ে তাদের উপরে আপনারা একটা ইনজাংশন জারি রেখে দিয়েছেন। এটা তো হতে পারে না। এখন আপনারা ওই বাংলা যেভাবে ওই আমাদের সাহিত্যে একটা প্রবাদ রয়েছে যে ওই গাছের
ডালেরটাও খাবেন নিচেরটাও কুড়াবেন, এটা তো হতে পারে না। মানে আপনি নির্বাচন সামনে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংক টানার জন্য আপনি একটা পপুলিজম যেটাকে বলা হয় আর কি, পপুলিস্ট বক্তব্য, এই পপুলিস্ট বক্তব্য দিয়ে আওয়ামী লীগের ওই স্থানীয় নেতাকর্মী তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে আমরা আপনাদের পক্ষে, সুতরাং তোমরা না থাকলেও আমাদের ভোট দিলে তোমরা ওই মামু আর খালাতো ভাই। তো এই রাজনীতি আমরা দেখতে চাই না, এটা বিএনপিকে ক্লিয়ার করতে হবে তারা কি চায় এই বিষয়ে। তারা যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায়, জনগণের সামনে পরিষ্কার করে দিক, তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। কিন্তু তারা একদিকে তাদের উপরে নিষেধাজ্ঞা রাখবে, আরেকদিকে বলবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক না, এরকম বক্তব্য আমরা কখনোই কিন্তু প্রত্যাশা করি আপনাদের দলের সভাপতি ভিপি নূর তো একই ক্যাবিনেটে আছেন, হ্যাঁ, আপনি কেন আমরা সরকারকে প্রতিবাদ বলছি। করছেন না? উনি যেহেতু ক্যাবিনেটের অংশ, ক্যাবিনেটের পার্ট, সুতরাং তাকে সহ আমরা এই বর্তমান সরকারকে বলছি যে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে সরকারের বক্তব্যটা কি। জি। আর আমাদের যদি রাজনৈতিকভাবে আমাদের দলীয় পজিশন জানতে চান, আমাদের দলগত পজিশন, আমরা একবারে জনগণ যেটা চাই, জনগণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই আমাদের। এখানে কোনো ধরেন যে ফাঁক করে কোনো সুযোগ জনগণের নেই। একটা বড় অংশ তো আবার এখনো আওয়ামী লীগ রাজনীতি অথবা আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চায়। না, বিষয়টা আসলে এখানে দেখেন একটা বিষয় ক্লিয়ার। আপা এখানে কিছুটা ধরেন যে আপনার কি বলবো এটাকে আমি, যেমন তিনি এখানে জামাত ইসলামের এক্সাম্পলটা টেনে আওয়ামী লীগকে কিছুটা লিগালাইজ করার চেষ্টা করেছেন, এটা মোটে উচিত না। জামাত যে অপরাধ করেছে বা যে ভুল করেছে, সেই ভুলের খেসারত অলরেডি জামাত দিয়েছে, তাদের বিচার হয়েছে, তাদের শীর্ষ নেতারা ইতিমধ্যে ফাঁসির কাস্টে ঝুলেছেন, তাদের মনে করেন যে অনেক নেতা জেল খেটেছেন বছরের পর বছর। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধ করেছে বা আওয়ামী লীগের নেতারা যে অপরাধ করেছে, এই অপরাধের বিচার আজ পর্যন্ত হয় নাই। তারা বিচারের মুখোমুখি হোক, তারা শাস্তি যে তাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্যতা ভোগ করুক, এরপরে ডিসাইড করবে যে আওয়ামী লীগ আসলে কাম ব্যাক করবে কিনা, আওয়ামী লীগের রাজনীতি এলাইভ হবে কিনা রাজনীতির মাঠে। কিন্তু এখন পর্যন্ত তারা তো বিচারের মুখোমুখি হয় নাই, এখন পর্যন্ত তারা দেশ থেকে পলাতক। আজকে যদি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতেন, বিচারের মুখোমুখি হতেন, কোর্টে সারেন্ডার করতেন, এরপরে যা হোক রায় যেটা আসবে এটা নিয়ে ধরেন যে পক্ষে বিপক্ষে মত থাকবে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু উনি স্টিল নাও বিচারকে ফেস করছেন না, উনি বিচারের মুখোমুখি হচ্ছেন না। তার আগে আপনি যখন তাকে রাজনীতির মাঠে ধরেন যে প্রাসঙ্গিক করার একটা বক্তব্য দিচ্ছেন বা প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন, এখানে কিন্তু সন্দেহ সংশয়টা তৈরি হচ্ছে। এই জন্য জনগণ বলছে যে এই যে নির্বাচনটা কিছুদিন আগে পার হলো, এই নির্বাচনে ওই আওয়ামী লীগের সাথে বিএনপির একটা দেন দরবার হয়েছে কিনা, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। জনগণ কিন্তু এটা মনে করে আমরা এই নির্বাচনে হয়তো বা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়েই বিএনপি ক্ষমতায় আসছে এবং তাদের সাথে এরকম একটা ধরেন যে দেন দরবার হয়েছে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে প্রাসঙ্গিক করব। এখন এখানে আমাদের আপত্তিটা কোথায়? আমাদের আপত্তিটা কিন্তু তাদেরকে প্রাসঙ্গিক করা কিংবা না করাতে না, আমাদের কথা হচ্ছে এখানে পলিটিক্যাল যে তাদের মানে স্টেটমেন্ট, এটাতে ক্লিয়ারেন্স থাকতে হবে। আমরা একটু তারা যদি পরিষ্কার করে বলে যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি চাই, তাহলে আমাদের বক্তব্য ক্লিয়ার, তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। নীলুফার চৌধুরী মনি, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওপেন করে দেন। ব্যাপারটা কি তাহলে এরকম নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে বিএনপির এরকম কথা হয়েছে? এই কথা আমরা ইলেকশনের আগেও শুনেছি, ইলেকশনের পরেও শুনেছি, নানা আলোচনায় শুনেছি, খুব একটা শক্ত প্রতিবাদ কখনোই করতে আমি শুনিনি। বুঝলাম না আমার সহ আলোচক ছোট ভাই কেন এত উত্তেজিত হয়ে গেল। না, আমি উত্তেজিত না আপা, আমি একবার কারণ আমি একটা কথা বলি, এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই। যে কোনো প্রলেতারিয়েত মানে যারা স্রোতের বিপরীতে থাকে, আমি তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমার ভাই যখন প্রলেতারিয়েতের জায়গায় থাকবে, আমি তার জন্য কাজ করব। আমার কথা হচ্ছে যে ভোট ব্যাংক টানার জন্য যে কথাটা ফারুক বললেন, ভোট ব্যাংক টানার জন্য যদি আপনার বিএনপি এই কথা বলতো, তাহলে তো অন্য কথা বলতো, ইলেকশন করতে দিত না। ইলেকশন করলে আপনি যখন ইলেকশন করবেন, আপনার ফ্যামিলি মেম্বাররা কি আমাকে ভোট দিবে? আপনাকেই ভোট দিবে, এটাই স্বাভাবিক। তো আপনি যখন ইলেকশন আমি আপনাকে যে কোনোভাবে করতে না দিলে, আপনার মা হয়তো আমাকে ভোট দিবে না, কিন্তু আপনার ভাই বোন বা আপনার বাসার কাজের লোক বা আপনার দুঃসম্পর্কের আত্মীয়, আমি কিন্তু তাদেরকে পটাতে পারবো যে কোনোভাবে, বাই হোপ অ্যান্ড বাই ক্রোপ। তো আমি সেটা না করে আমি ভোট করার তারকে ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে ওপেন করে দিলে অসুবিধাটা কোথায়? ওপেন করি তো, ওপেনের মধ্যে আমি তোমার সময় বললো, ওপেনের যে জায়গাটা যে একটা ব্র্যাকেট থাকবে, এখনো তাদের এটা কিন্তু উজ্জ্ব হয় নাই। তাদের যে স্থগিতাদেশ, নিষিদ্ধ না স্থগিতাদেশ, সেটা কিন্তু উজ্জ্ব হয় নাই। সো তাদের যেখানে যেটা করার আগে, যে কোনো উজ্জ্ব করার আগে তাদেরকে বাধায় বাধায় তারা যদি স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, আগের চেয়ে বেটার হয়। একটা মানুষ যখন অন্যায় পথে যায়, তাকে কি করে? মেন্টাল ডক্টর দেখায়।
যে তাকে ভালো করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া। এখানে আবার তার আরো counseling এক হয়। ধরনের প্রশ্ন আছে যে এটা আওয়ামী লীগে counseling হয়, আসলে আমি তৃণমূল- সেটাই বলছি। জি, এখানে এই আরো যে একটা প্রশ্ন আছে counseling, যে তৃণমূলে মানে নেতারা যদি নির্বাচনে আসে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে ভোট এক ধরনের যদি ভাগাভাগি হয়, বিএনপি এই প্রক্রিয়াটাকে জামাত বা অন্যান্য যেই রাজনৈতিক শক্তি আছে এটা রাজনৈতিক ভারসাম্যের কৌশল হিসেবে ব্যবহার করতে চায় কিনা? আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, কৌশল হিসেবে না, একটা দেশের যদি আমি ত্রিশক্তি বলি, ফারুকরা তো আসলে তেমন কোনো শক্তি না, জনগণ ওদের চেনে কম, ওরা জনগণের দুয়ারে যায় কম। আমি যেটা বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই তিনটা শক্তি তো এখন দৃশ্যমান। জি, দৃশ্যমানের মধ্যে যদি একটা অথবা দুইটা ছাড়া, বলে না যে যে গ্রাম যে বনে বাঘ নাই সে বনে বিড়ালি বাঘ, তো বিড়াল বাঘ হওয়ার তো কোনো কারণ নাই। সেইখানে আপনারা আসেন না, কার কতটুক মানে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, আমরা প্রমাণ করি, প্রুভ করি। আমরা কেন একজনকে বাধ্য করব বঞ্চিত হতে? তো সেই জায়গাটায় আমরা এখানে কার লাভ হলো কার লস হলো সেটা বড় কথা না। ধরেন তিনজনেই ভাগাভাগি করে নিক না, জনগণ যাকে চায়। আমরা যদি জনগণের ভোটের জন্য কথা বলি যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখি না জনগণ কাকে চায়। আমাকে যদি না চায় আমি জোর করে থাকবো কিন্তু কেন? বিচারিক প্রক্রিয়ার মানে যাদের বিচার, যাদের এই জন্যই তো শর্ত সাপেক্ষ, যারা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে তারা তো ইলেকশন করতে পারবে না। যার 2 বছরের জেল হয় সে কি ইলেকশন করতে পারে? 5 বছর ইলেকশন করতে পারে না। সো এরকম 2 বছরের অধিক জেল হইলে তো আপনার যাদের এদের মধ্যে কেউ যদি আছে যে যার মামলা নাই, যে আপনার লোক হিসেবে কারোটা ধরে মারে কেটে খায় নাই, কাউকে আপনার অ্যাটেম্পট মার্ডার করে নাই, কাউকে গুম করে নাই, কাউকে খুন করে নাই, যদি এমন টাইপের কেউ থাকে তাহলে সে ইলেকশন করতে পারবে। তো এই জায়গাটাই তো কথা, তো এটাই, এই জন্যই তো শর্ত। আপনার মামলা নিয়ে লড়বেন আবার নির্বাচন করবেন তা তো হবে না। আপনি একজন অন্যায়কারী, আপনার এলাকায় যথেষ্ট অন্যায় করেছেন, আপনি ওইখানে গিয়ে জনগণের কাছে কিভাবে ভোট চাবেন? আপনি তো ভোটটাই চাইতে পারবেন জি, না। কিন্তু এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বা দাঙ্গার সম্ভাবনা সৃষ্টি হয় কিনা? কারণ আওয়ামী লীগের অবস্থান উচ্চ পর্যায়ে থেকে আপনারা যেভাবে দেখছেন তৃণমূল পর্যায়ে একই রকম নাও হতে পারে, সেই রকম অ্যাসেসমেন্ট সেটা কি করা হয়েছে কিনা? শোনেন, এটা সব জায়গায়, যেমন আপনার বগুড়া বলেন বা আপনার মানিকগঞ্জ বলেন বা আপনার নোয়াখালী বলেন, ওইখানে বিএনপির যে প্রতাপ, আওয়ামী লীগের প্রতাপও কিন্তু আমরা এই মুমূর্ষু টাইমে কিন্তু গোপালগঞ্জে দেখেছি। ঠিক তেমনি জামাতের প্রতাপটাও কিন্তু আমরা সেই পাবনা বলেন বা ওই টাইপের সাতক্ষীরা বলেন, এই জায়গাগুলো আমরা দেখেছি এরকম। তো একটা মানুষের এক একটা এরিয়া বেস করে যদি পলিটিক্স করে, কিংবা এরশাদ একটা সময় ছিল তাকে আঞ্চলিক নেতা বলা হতো, রংপুরে যতগুলো আসনে তারা দাঁড়াইতো সবগুলাই পাশ করতো। তো এই জায়গায় আমার কথা হলো যে আপনারা তো ভয় কেন? আপনি নিজে নিচ্ছেন আর তখন সমস্যা হচ্ছে না। আপনি বলছেন আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগকে যদি আসতে চায় নেওয়া যায়। আপনি এনসিপি নেতা বলছেন না নাহিদ, কয়দিন, বেশি দিন তো হয় নাই, কই ফারুকরা তো তখন কোনো প্রতিবাদ করে নাই। হাদি মারা গেল, হাদি কে মারলো? আওয়ামী লীগের কথিত নেতা, তো সে অ্যারেস্ট হয়েছিল। তো ওই যে নেতাটা মারলো বা কর্মীটা বা সাপোর্টারটা, সে যাই না শুনে তারা কিন্তু নিছে। আপনি যদি না জেনে থাকে তাহলে আমি বলবো যে এর চেয়ে বোকামি তো রাজনীতি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি প্রমাণ সেগুলো ছিল। জি, আমরা একটা বিরতি নিয়ে আজকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম তিনি বলেছেন গণতন্ত্র মঞ্চের অনেক নেতাই একটি আসন মন্ত্রিত্বের লোভে তাদের আদর্শকে বিসর্জন দিয়েছেন। একটু আগেই নীলুফার চৌধুরী মনি বললেন আপনাদেরকে তেমন কেউ হয়তো চিনে না, আবার যখন আসলে প্রতিবাদ করার সময় তখন গণ অধিকার পরিষদ প্রতিবাদও করে না। এই যে সকল মন্তব্য আজকে হাসনাত কাইয়ুম যে মন্তব্য করলো, এই সব কিছু আসলে গণ অধিকার পরিষদের ঘাড়েও বর্তায় কিনা? ঠিক আছে, উনি একটা রাজনৈতিক দলের নেতা, উনি অন্য জায়গা থেকে বক্তব্য দিয়েছেন। জনগণের প্রত্যাশা কি, জনগণের চাওয়াটা কি, সেটা তো অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং গুরুত্বপূর্ণ। জি, তবে এটা সত্য যে বিগত 55 বছরের যে রাজনৈতিক ইতিহাস আমাদের, এই ইতিহাসে রাজনৈতিক নেতারা অনেকে গরু ছাগলের মতো, যেমন কোরবানিতে গরু ছাগল বিক্রি হয়, এরকম টাকার দরে অনেকে বিগত সময়ে বিক্রি হয়েছে। তো সেই উদাহরণ টেনে হয়তো বা উনি ওনার জায়গা থেকে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই পর্যায়ে গণ অধিকার পরিষদ পড়ে না। আমি আসবো, আমি তো আসলে আমার দলের যে জায়গা, সেই দলের জায়গা থেকে বলছি, আমাদের তো কেউ বিক্রি হন নাই। আমাদের দল থেকে একজন অলরেডি বিএনপিতে যোগ দিয়েছেন, আমাদের সাবেক সাধারণ সম্পাদক,
তাই বিএনপিতে যোগ দিয়েছেন, মানে আমাদের গণ অধিকার থেকে পদত্যাগ করে অলরেডি বিএনপিতে যোগ দিয়েছেন, সেখানে বিএনপির নেতা। এখন কাউকে তো ধরে মানে বেঁধে রাজনৈতিক দল করানো যায় না। আমি চাইলেও আরেকজন আমার সহকর্মীকে জোর করে বাধ্য করতে পারবো না যে আপনাকে এই দলেই করতে হবে। যে বিএনপির আজকে যারা নেতা এরা তো সবাই বিএনপির স্টার্টিং পয়েন্টেই বিএনপি রাজনীতি করে, বিষয়টা এমন না, অনেকেই অন্য দল থেকে আসছে না। তো এই যে রাজনৈতিক দল পরিবর্তন করা, এটা আমাদের কালচারের একটা অংশ। এখন আমাদের পার্টির কেউ অন্য দলে গিয়ে অন্য দলের মার্কাইতে ইলেকশন করে নাই। না, আমাদের সভাপতি সে কিন্তু ওই যে ধানের শীষ নিয়ে ইলেকশনটা করে নাই, সে ইলেকশন করেছে আমাদের দলীয় মার্কাই, প্রাক মার্কা নিয়ে। হ্যাঁ, বিএনপির সাথে যেহেতু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, যুগপৎ আন্দোলন করেছি, তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে বিএনপির সাথে আমাদের ধরেন যে ওই আসনে একটা সমঝোতা হয়েছে, এতটুকুই। এটাকে আপনি ওই নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট বলতে পারবেন না। যেমন ধরেন বিগত সময় আমরা কি কিন্তু একটা বলতাম, লম্বা সময় আমি একটা রাজনৈতিক ছত্রছায়া বা একটা আদর্শে আমি রাজনীতি করলাম, এবং যখন নির্বাচন আসলো বা ইলেকশনের সময় যখন আসলো, তখন আমি সেই ছত্রছায়া থেকে বের হয়ে কোনো একটা আসনের জন্য আলাদা করে ভাবে যদি আমি যাই, তাহলে সেই জায়গা থেকে আসলে নেতাদের উপর মানুষের যে না, ভরসা। এটা ট্রু, এটা একবার পরিষ্কারভাবে জনগণের সাথে এক প্রকার প্রতারণা। শুধু জনগণের সাথে না, এটা তার দলের যারা নেতা কর্মী, ধরেন যে আমি আজকে নেতা যতটুকুই হই, আমি ছোট নেতা হই বা বড় নেতা, ডাজন্ট ম্যাটার, আমি যে আজকে নেতার চেয়ারে বসছি, আমি তো এমনি নেতা হই নাই। আমি ফারুক হাসানকে হঠাৎ করে জন্ম নিলাম, নেতা হয়ে গেলাম? আমার এই নেতা হওয়ার পিছনে আমার এই যে নেতা কর্মী যারা, তাদের রক্ত ত্যাগ, আত্মত্যাগ, তাদের ঘাম, তাদের পরিশ্রম আছে না, তারাই তো আমাকে মাইকটা এগিয়ে দিয়েছে, চেয়ার এগিয়ে দিয়েছে, আমি বক্তব্য দিয়েছি, কথা বলেছি, বিদায় তো আমি আজকে নেতা। সুতরাং আমি যখন একটা আসনের লোভে বা একটা মন্ত্রিত্বের লোভে আরেকটা দলে যোগ দেবো গিয়ে, এটা তো আমার ওই নেতা কর্মীদের সাথে এক প্রকার প্রতারণা করা হয়, যে যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমি নেতা হলাম, হঠাৎ করে দেখা গেল যে তাদের কথা চিন্তা না করে আমি একটা আসন কিংবা আমার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য, ব্যক্তিগত লাভের জন্য আরেকটা দলে যোগ দিচ্ছি। এটা কোনোভাবেই কাম্য না, এটা হয়েছে। সুতরাং এই ধরনের রাজনীতি যারা করে, এরা কখনোই দেশ জাতি তথা জনগণের কল্যাণে কখনোই ভালো কিছু বয়ে আনবে না। এমনকি এটা তাদেরকেও মনে রাখতে হবে, ধরেন আমি আজকে আমার দল ত্যাগ করে আমি আরেকটা দলে যোগ দিলাম একটা আসনের আশায় কিংবা ব্যক্তিগত ফায়দা হাসিলের জায়গা থেকে। এবং যে দলে আমি যোগ দিলাম, ওই দল যদি মনে করে যে আমাকে নিয়ে তারা বিশাল কিছু করে ফেলবে, এটাও কিন্তু ভাববার কোনো কারণ নেই। বরঞ্চ ওই দলটাকে মনে রাখা উচিত যে এই যে মানুষটা তার নিজ দলের নেতাকর্মীদের কথা চিন্তা না করে আমার দলে ব্যক্তিগত ফায়দার জন্য আসছে, এই আমার দলেও মানে আদর্শিক জায়গাটা দুই দিক থেকে বিবেচনা করা উচিত। ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, আজকে সংসদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে, আপনি জেনে থাকবেন নিশ্চয়ই। আপনার কাছে জানতে চাই, ইসলামিক ব্যাংকের বিষয়ে কি কি আলাপ আলোচনা হলো, গ্রাহকের টাকা ফেরতের ব্যাপারে কি কি তথ্য পেলেন? দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে যে টানাটানি হচ্ছে, যেটা বিরোধী দল যা করছে, এটা সত্যি হাস্যকর অবস্থায় উপনীত হয়েছে। ওনারা বলছে ইসলামী দল ব্যাংক জনগণের, তো জনগণের ব্যাংক এমন কিছু হয় নাই যে ওনারা একাই শুধু যুদ্ধ করছে। ওনারা কখনো টাকা সব তুলে ফেলছে, আবার কখনো জমা দিচ্ছে, নিজেরা গোলাগুলি করে মারামারি করে দখল করছে নিজেরা, আবার বলছে এটা আমাদের না। হ্যাঁ, তো এই নিয়ে ওনাদের আজকে এই যে ৬৮ বিধিতে যে আলোচনাটা হলো, ওনাদের অনেকক্ষণ টাইম দেওয়া হলো, ১ ঘন্টার উপরে ওনারা কথা বললেন, উপনেতা কথা বললেন, বিরোধী দলীয় নেতা কথা বললেন, আরো এমপি মহোদয়রা কথা বললেন। তাতে যা মনে হলো যে ইসলামী ব্যাংকের জায়গায় থাকুক, এটা ওনারা চান না। ব্যাংকটা ওনাদের জায়গায় থাকুক, অবশ্য মুখে স্বীকার করবেন না যে এটা ওনাদের ব্যাংক, নাম ইসলামী ব্যাংক, জামাতে ইসলামীর ইসলামী ব্যাংক, কিন্তু কাজে জনগণের হোক এটা তারা চায় না, কাজেও তাদেরই থাকুক, তারা তাদের মতো। দেখেন একটা কত বড় এটা জালিয়াতি বলবো। আপনি ব্যাংক, সব ব্যাংক কিন্তু লাভ খায়, সুদ বলেন লাভ বলেন যেটাই বলেন, সব ব্যাংক সুদ দেয়, লাভ দেয়। ইসলামী ব্যাংকও তার চেয়ে কম না, বরং আরো অন্যভাবে তারা ইসলামের নাম নিয়ে, তারা ইসলামের নাম নিলে সুদের কি পাপ নাই? নাম নিয়ে তারা আগেই সব চেকে টাকা টুকা লিখে নিয়ে তারপরে যেভাবে জেল দেয় নর্মাল যারা অন্য ব্যাংকে, এই ব্যাংক আরো বেশি কড়াকড়ি। অথচ তারা বলে তারা সুদ খায় না, ঘুষ খায় না, কিচ্ছু খায় না, তারা সম্পূর্ণ ধর্মের জন্য তারা জীবন দিয়ে দিছে, তারা ধর্মের মধ্যেই থাকে। তো এই ব্যাংকটা নিয়ে এখন এমন একটা পর্যায়ে গেছে, তারা স্বীকারও করতে পারছে না যে এটাই তাদের ব্যাংক, আবার তারা এই ব্যাংক ছেড়েও দিতে পারছে না। কারণ এই ব্যাংকের আজকে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এই ব্যাংকটা ছিল বলেই নির্বাচনে এত টাকা এত জায়গায় ব্যবহার হয়েছে। এই ব্যবহার ইলেকশনের আগের দিন যখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, যখন সব কিছু, তখন এই ক্যাশ টাকা এত নড়াচড়া হওয়ার
কোনো অবস্থা ছিল না যদি এই ব্যাংকটা তাদের সঙ্গে সাপোর্ট না দিত। তা এই নিয়ে আপনার আজকে চুলচারা বক্তব্যের একটা পর্যায়ে বক্তব্য শেষ হলো, কিন্তু সমাধান শেষ হলো না। তারা বলল যে তারা এখন তদন্ত কমিটি করতে বলেছে সবশেষে, যে আসুন আমরা একটা মাননীয় স্পিকার একটা তদন্ত কমিটি করে এটা নিয়ে আবার আমরা বসি। জি, সরকারের অবস্থান কি হবে এই পুরো বিষয়টি নিয়ে? আমরা সরকারের অবস্থান যা অন্যান্য ব্যাংকের জন্য যা একই রকম, সরকারের অবস্থান একই রকম হবে। সংসদে বিরতির পর প্রথম দিন রুমিন ফারহানা বললেন যে দেশের আসলে সার্বিক যে তথ্য সেটি তিনি তথ্য সহ যেটি বললেন সেটি হচ্ছে গত 100 দিনে সরকারের বিএনপির হত্যা, অপহরণ, ছিনতাই ইত্যাদি এসবের সরকার একটা পরিসংখ্যান তিনি দাঁড় করিয়েছেন। এই সব তথ্যই নাকি প্রমাণ করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। এদিকে গত মাসেই পিজিবি জানিয়েছিল যে বাংলাদেশে 20 মেগাওয়াট বিদ্যুৎ, মানে 20 মে জানিয়েছিল যে বাংলাদেশে বিদ্যুতের পরিমাণ রেকর্ড সংখ্যক উৎপাদন হয়েছে 17,200 মেগাওয়াট। কিন্তু আমরা দেখতে পেলাম যে বন্দর নগরী চট্টগ্রাম এবং কক্সবাজারে অসংখ্য মানুষ, বিভিন্ন পর্যটন নগরীতে অসংখ্য মানুষ তারা যেই তাদের যে বুকিং ছিল সেগুলো ক্যান্সেল করছেন, কারণ 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। গ্রামের অবস্থা আরও খারাপ। তাহলে সরকার যা বলছে আর সার্বিক যে পরিস্থিতি তার মধ্যে গরমিল পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। তার আগে ইসলামী ব্যাংকের ইস্যুটা যেহেতু আসছে, আজকে পার্লামেন্টে এটা নিয়ে উত্তপ্ত একটা আলোচনা হয়েছে ইতিমধ্যে, এটা নিয়ে একটু কথা বলি। ধরেন এই যে ইসলামী ব্যাংকে আজকে যেভাবে ট্যাগিং করা হচ্ছে, যেমন এতদিন আমরা শুনে আসছি যে ইসলামী ব্যাংক জামাত ইসলামের ব্যাংক, আজকে আবার আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে ইসলামী ব্যাংক বিএনপির হাতেই নিরাপদে, যে নিউজটা আমার সামনে আছে। তাহলে কি তারা এটাকে জামাত ইসলামের মালিকানা থেকে বিএনপির মালিকানা নিতে চায় কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন। এখন আমি যদি আপনাকে বলি, ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়, ইসলামী ব্যাংক আসলে কারা এটাকে গড়ে তুলেছে? এখানে জামাত ইসলামের একজনের নাম ছাড়া আমি আর বেশি নাম পাই না। যেমন ধরেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, কুয়েত ফাইন্যান্সিয়াল হাউস, দুবাই ইসলামী ব্যাংক, আল রাজি কোম্পানি ফর এক্সচেঞ্জ অ্যান্ড ইনভেস্টমেন্ট সৌদি আরব, জর্ডান ইসলামিক ব্যাংক, ফেডারেল আরব ব্যাংক অব বাহরাইন। এই যে এরকম বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কিন্তু ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পরে এটা এতটাই জনগণের আস্থা অর্জন করেছে যে পৃথিবীর 100টি ব্যাংকের একটা ব্যাংকের তালিকায় কিন্তু এই ব্যাংকটা অন্তর্ভুক্ত হয়েছিল। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো 2016 সালে যখন এসালম গ্রুপকে দিয়ে প্রথম এই ব্যাংকটা দখলের সিদ্ধান্ত নিলেন তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই যে দখল করার একটা প্রবণতা বা মনোভাব, এই মনোভাবটাকে বাস্তবায়ন করার জন্য তারা একটা প্লট তৈরি করেন। কি প্লট? যে এই ব্যাংকটা জামাত ইসলামের ব্যাংক। জামাত ইসলামের ব্যাংক মানে কি? যে জামাতের সম্পদ এটাকে লুট করে, এটাকে খাও। মানে ওটা তো পরের বিষয়। মানে জামাত ইসলামের ব্যাংক মানে এটাকে লুট করা জায়েজ, বৈধ, এরকম একটা অবস্থা তারা তৈরি করে এখান থেকে প্রায় 1,35,000 কোটি টাকা লুট করেছে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা। তারপরে গেল, যাওয়ার পরে ইন্টারিম আসলো, ইন্টারিমের পরে এখন বিএনপি সরকার। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা বলছি যে ইসলামী ব্যাংক জামাত ইসলামের ব্যাংক, কেন? কারণ এই ব্যাংকটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠন করা হয়েছিল, ওই সময় তৎকালীন জামাত নেতা মীর কাসিম আলীর অন্যতম একটা ভূমিকা ছিল, সে অন্যতম উদ্যোক্তাদের মধ্যে একজন। এখন একই প্রশ্ন কিন্তু বর্তমান সময়ে আমরা করতে পারি। যেমন ধরেন ঢাকা ব্যাংক, এটা কিন্তু মির্জা আব্বাস ভাইয়ের পরিবার নিয়ন্ত্রণ করে। এখন আপনি কি তাহলে বলবেন যে এটা বিএনপির ব্যাংক? আমি যদি বলি আজকে আইএফআইসি ব্যাংক, এটা কিন্তু আমাদের সালমান এফ রহমান নিয়ন্ত্রণ করে, তাহলে কি এটা আওয়ামী লীগের ব্যাংক হয়ে গেল? মার্কেন্টাইল ব্যাংক, এটা কার ব্যাংক? আব্দুল জলিল সাহেবের। এখন এটা কি তাহলে আওয়ামী লীগের ব্যাংক হয়ে গেল? এই যে ব্যক্তির কারণে ওই ব্যাংকটাকে দলীয় ট্যাগ দেওয়া, এটা একটা অশুভ আপনার টেন্ডেন্সি। এটার মাধ্যমে এটাকে লুট করার একটা প্রবণতা তৈরি হয়। আমি আজকে মনি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে প্রশ্ন করতে হবে, এই ইসলামী ব্যাংক থেকে জামাতের কোন নেতা কত হাজার কোটি টাকা উত্তোলন করেছে, নামে বেনামে বা তাদের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে কত টাকা লুট করেছে বা এখান থেকে লুটপাট করেছে? এই প্রশ্নটা করেন। যদি দেখাতে পারেন যে জামাতের এই যে অমুক নেতা ইসলামী ব্যাংক থেকে এত কোটি টাকা লুট করেছে, তাহলে আপনি এটা নিয়ে প্রশ্ন তোলেন, আওয়াজ তোলেন। কিন্তু একটা দলের হাতে বা একটা দলের নেতাকর্মীরা ওই ব্যাংকের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে বলে আপনি এটাকে ধরেন যে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, এটা উচিত নয়। এবার আজকে যে যাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, খুরশিদ আলম, তিনি কে? তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী এবং সে এসালম গ্রুপের অন্যতম পরামর্শকদাতা ছিলেন। এবং এই পরামর্শকদাতা থাকার কারণে তার ওয়াইফকে তৎকালীন এসালম গ্রুপ 350 কোটি টাকা সম্ভবত গিফট করেছে, গিফট। এটা মিডিয়াতে আসছে। এবং এই ব্যক্তিটাকে বাংলাদেশ ব্যাংক থেকে 5 আগস্টের পরে স্যাক করা হয়েছে। কেন করা হয়েছে? বিকজ অফ ওই ফ্যাসিস্টের সাথে তার যোগ সাজসের কারণে। এরকম একটা ব্যক্তিকে আজকে আপনার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে, জামাতের কাউকে তো দরকার নেই ভাই। বাংলাদেশে ভালো মানুষের অভাব আছে নাকি? ভালো মানুষকে খুঁজে দায়িত্ব দেন, সেটা দিলে তো এই প্রশ্নটা কেউ করতো না। দ্বিতীয় কোয়েশ্চেন, এই যে আপনারা আজকে মিডিয়াতে আসছে, টিআইবি বলছে যে বিগত 100 দিনে 605 জন মানুষ খুনের শিকার হয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা বিএনপির ভাইদের পক্ষ থেকে একটা ভিন্ন বয়ান দেখতে পাচ্ছি। কিরকম বয়ান?
যে তারা বলার চেষ্টা করছে যে অন্যান্য সরকারের আমলেও এই 100 দিনে খুনের পরিমাণটা বেশি ছিল। দেখেন, মানে আগেও খুন হয়েছে, তার মানে এখন খুন করাটাও জায়েজ, মানে এরকম একটা চিত্রায়ন করার চেষ্টা করা হচ্ছে। বরঞ্চ জনগণের প্রত্যাশা বিএনপির কাছ থেকে কিন্তু অনেক বেশি। জনগণ কেন ইন্টারিমকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? বিকজ অফ এই ইন্টারিম সরকার যতই অপরাধ করুক, ভুল করুক, তাদের ওই অপরাধের পাল্লাটা বিএনপির একটা ভুলের থেকে কিন্তু অনেক হালকা। কারণ ওই ইউনূস সাহেব 100টা ভুল করলে যা, বর্তমান বিএনপি সরকার একটা ভুল করলে কিন্তু তার থেকে বেশি ভালো হবে। কারণ বলে জনগণ বলে যে বিএনপি তো জনগণের নির্বাচিত, আর ইউনূস সাহেব তো জনগণের নির্বাচিত না, তো উড়ে এসে জুড়ে বসছে এই চেয়ারে, বা কেউ তাকে এনে বসিয়ে দিয়েছে। এই জন্য বিএনপিকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা চাই এই খুন খারাপি আর না হোক, বিএনপি দেশটা ভালোভাবে চালাক। আর এই ব্যাংকগুলো কার ব্যাংক তার ব্যাংক এগুলো বলার দরকার নেই। আমরা চৌধুরী মনির কথা শুনি, আমাদের সময় কম, আপনি বলুন। দেখেন, এখানে বলেছে যে খুন জায়েজ, বিএনপি 100 দিনের মধ্যে যেটা বলছে জায়েজ, বিএনপি কোথাও বলে নাই। বিএনপি যেটা বলেছে যে এরকম হয়, এর আগে বহু বছর যাবত এরকম হচ্ছে। বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি বলেছেন যে আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, কিভাবে এটার আইনের অনুশাসনটা বাড়ানো যায়। আমি কিভাবে করছি চেষ্টা, এটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, আমি করে দেখাবো, আমি সেটার দিকে যাচ্ছি। এবং আপনি দেখেন কুরবানি ঈদে একটা মৃত্যুর কথাই বলি, মৃত্যুর হাত থেকে যেতগুলো মানুষ বাঁচলো, গাড়ির মধ্যে বসে থেকেই, গাড়ি কিন্তু সবসময় আপনার লঞ্চে উঠে, স্টিমারে, সেইখানে পুলিশই কিন্তু এইবার, আমি যেটুক সত্য এটা তো আমাকে বলতে হবে, পুলিশ যদি ওই গাড়িটা খালি না করতো তাহলে কতগুলো মানুষ মারা যেত আপনি বলেন, আমরা বলি। অথবা রমিসার ব্যাপারে পুলিশ যদি 6-7 ঘন্টার মধ্যে না অ্যারেস্ট করে হাদির হত্যাকারীর মতো যদি পালাতে সহযোগিতা করত বা না দেখার ভান করত, তাহলে কি হতো? হত্যাকারী তো ধরা পড়তো না, তাতে ফাঁসি হলেই কি আর জেল জুলুম হলেই কি। তো এই জায়গাগুলা তো আগে আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই, আপনার রোজার ঈদের থেকে কুরবানি ঈদে কি আপনার মৃত্যুগুলো একটু কমেছে না? এবং আগের ওই যখন রাষ্ট্রের দায়িত্বটা নিল তখনকার থেকে কুরবানি ঈদটা সব দিক থেকে, এবং শুধু তাই না, আপনি দেখেন খুদ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সে নিজে উপস্থিত থেকে গাড়িতে থেকে বসে সে সমস্ত ঢাকা শহর যে চেক করলো যে এই কুরবানির রক্ত, নিশ্চয়ই সেটা প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। এছাড়াও নিজে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা প্রশংসনীয়। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের কথা আমরা বলছিলাম যে লম্বা সময় 8 ঘন্টা 10 ঘন্টা পরে বিদ্যুৎ থাকছে না, সেই মানুষদের বিভ্রাটের কথা তো আসলে সরকার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। কারণ বিদ্যুৎ মন্ত্রীকে আমরা বলতে শুনেছি, উনি বলেছেন এটি বিদ্যুৎ বিভ্রাট বলা চলে, লোডশেডিং বলা যাবে না। সেই জায়গাতে উনি বলছেন যে ঝড়ের কারণে অনেক সময় গাছ পড়ে বিভ্রাট বলা চলে, কিন্তু লোডশেডিং বলা যায় না। কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা পল্লী বিদ্যুতের, নিশ্চয়ই গ্রামেও আপনাদের আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়। না, আত্মীয় স্বজন কেন, আমার মা বাবারাই তো থাকেন সবাই। একদম। তো আমি নিজেও, আমার শেকড়টা ওখানে। তো এখন যেটা বলেছে যে এটা সিস্টেমের সমস্যা, এটা বিদ্যুৎ আছে উনি বলেছেন। এখন আপনি মনে করেন যে ওই গ্রামে একটা কথা বলে যে যার গরু সে বলে বাজা, আর মানুষ বলে বছরে বাচ্চা হয়। তো এটা বললে তো, আমার বললে তো হবে না, আপনার বললেও হবে না। মন্ত্রীর কাছে, এই মন্ত্রী তো সেই মন্ত্রী যিনি বলেছিল তেল ঠিকঠাক মতো আছে, এবং পরবর্তীতে কিন্তু প্রমাণ হয়েছিল যে তেল ঠিক মতোই ছিল। খালি মানুষের এই যে ভয় ভীতিকর অবস্থা থেকে দৌড়ে যে সারাদিন লম্বা লাইন দিয়ে দাঁড়ায় থাকার জন্য বাংলাদেশের মানুষের জুড়ি নাই। যদি শুনে যে এটা ক্রাইসিস, ধন্যবাদ। তো আমি বলবো যে বিদ্যুৎ এরকম, আমরা আসলে সেটাই চাই, সাধারণ মানুষের কাছে সবগুলো সুবিধা পৌঁছাক, এবং সাধারণ মানুষ যারা আছে সার্বিক পর্যায়ে সকল মানুষ আসলে দেশের সার্বিক সুবিধা, তাদের যে নিরাপত্তা তা আসলে নিশ্চিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।